এই বিন্দুতে যখন বিভবটা ছিল এই বিন্দু থেকেই তো আমি এইচ গণনা শুরু করেছি, তাহলে এখানে বিভব শক্তি অবশ্যই শূন্য। আর এই বিন্দুতে বস্তুটা তো আমার হাতেই ছিল, সো এর গতিশক্তি থাকার কোনো সুযোগই নাই। এখানে গতিশক্তি শূন্য, এখানে বিভব শক্তি শূন্য। ওকে, এবার আমি যে অঙ্কটা দেব সেটাতে আমরা এই সাম্যাবস্থানে বেগ না বের করে অন্য একটা জায়গায় বেগ বের করব। ওকে, কোথায় বেগ বের করব? অন্য একটা জায়গায় বেগ বের করব। তাহলে দেখি আমরা অন্য একটা জায়গায় বেগ বের করার কনসেপ্টটাকে পুরোপুরি নিতে পারি কিনা। মনে করো এই জিনিসটাকে মনে করো আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসলাম। এখন মনে করো মাননীয় বস্তুটা এইখানে আছে। মোটামুটি ঘটনা এবং দুর্ঘটনাটা এরকম। এখন যদি আমরা একটু চিন্তা করি, এইটা মনে করো বিস্তার। আমরা ধরো বলে দিলাম যে এই পুরা জিনিসটাকে আমি 60 ডিগ্রি টেনেছি, আর এই জায়গাটা এইটুকুটা অংশ মনে করো 20 ডিগ্রি। আমাদের প্রশ্ন ভেরি সিম্পল, এইখানের বেগের তো সূত্র বের করলাম, ওটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। টার্গেট হচ্ছে এই এ বিন্দুতে বেগ কত। আরেকটা জিনিস শুধু তোমাকে প্রশ্ন দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য 2 মিটার। এই জিনিসটা তোমাকে প্রশ্ন দিয়ে দিবে। তাহলে আবার আমাদের মেন কথা হচ্ছে আমাদেরকে যে কোনো একটা সিঙ্গেল বিন্দুতে বেগ বের করতে দিয়েছে। এখন এই বেগটা আমি তোমাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। আমরা বেগটা কি করে বের করব, ওকে? তো আসো আমরা বেগটা কি করে বের করতে পারি আমরা সেটা দেখি। এই বেগটা বের করার জন্য আমরা যা করব দেখো, এই বেগটা বের করার জন্য আবার আগের মতো আমরা লিখব এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তির সমান। কেন সমান? কারণ এ আর বি বিন্দু দুইটা বিন্দু, আর যে কোনো দুইটা বিন্দুতে মোট শক্তি সবসময় সংরক্ষিত থাকে। যে কোনো দুইটা বিন্দুতে মোট শক্তি সবসময় সংরক্ষিত থাকে। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মোট শক্তি যদি সংরক্ষিত থেকেই থাকে, তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে দেখো, এ বিন্দুটা সাম্যাবস্থানও না, এ বিন্দুটা বিস্তারও না, সো দ্যাট এ বিন্দুতে বিভব শক্তিও থাকবে, এ বিন্দুতে বিভব শক্তিও থাকবে, এ বিন্দুতে গতি শক্তিও থাকবে। বাট বি বিন্দুটা বিস্তার, এখানে গতিশক্তি থাকার কোনো সম্পর্কই নাই। এখানে গতিশক্তি থাকার কোনো সম্পর্কই নাই, অর্থাৎ শুধু বিভব শক্তি থাকবে, গতি শূন্য, শক্তি পুরোপুরি শূন্য। শুধু এখানে বিভব শক্তি থাকবে, গতিশক্তি পুরোপুরি শূন্য। ওকে, তাইলে দেখো আমরা জিনিসটাকে কিরকম করে বিশ্লেষণ করতে পারি। আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের দেওয়া আছে দেখো 20 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা দেওয়া আছে 2 মিটার, সো এটাও 2 মিটার। সো এইখানে দেখো, এইখানে কিন্তু বাবারা আমাদের কাছে দুইটা হাইট আছে। এইখানে আমাদের কাছে দুইটা হাইট আছে দেখো, একটা এর জন্য হাইট আর একটা এর জন্য হাইট। দুইটা হাইট কিন্তু আমরা পাচ্ছি। একটা হাইট মনে করো h1 আর একটা হাইট মনে করো h2। দুইটা হাইট পাচ্ছি, যেটা ছবি থেকেই দেখা যাচ্ছে, অলমোস্ট দুইটা হাইট পাওয়া যাচ্ছে। প্রথম হাইটের জন্য আমরা এই এ বিন্দু নিয়ে যদি ক্যালকুলেশন করি, আমরা বলে দিতে পারবো এ বিন্দুর বিভব শক্তি হচ্ছে mgh1। এ বিন্দুর বিভব শক্তি হবে mgh1। এ বিন্দুর গতি শক্তি হবে হাফ mv², আর বি বিন্দুর বিভব শক্তি হবে mgh2। গতিশক্তি তো শূন্য। এই লাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট লাইন। কারা কারা বুঝতে পেরেছো 100% ক্লিয়ার লিখে কমেন্ট করো।
কারা কারা বুঝতে পেরেছো 100% ক্লিয়ার লিখে একটু কমেন্ট করো। যারা যারা বুঝতে পেরেছো 100% ক্লিয়ার লিখে কমেন্ট করো। আজকে টোটাল 3.5 ঘন্টা ক্লাস হবে রে বাবা। সিফান হোসেন কিভাবে 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 এটা কিভাবে হলো? দেখো, এটা তেমন কিছু করেই হয়নি। দুইটা বিন্দুর মোট শক্তি সমান, শক্তির সংরক্ষণশীলতা ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? ওকে। সো এইখান থেকে ঠিক আগের মতোই ক্যালকুলেশন করে আমরা এম গোলাকে কেটে ফেললাম, আর ভি স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2g h2 মাইনাস h1। h2 আর h1 এখন আমরা বসাবো। দেখো 2g h2 হবে, দেখো h2 এইটুকু না, এইটুকু মানে কি বাবা? এইটুকু মানে হচ্ছে l মাইনাস l cos 60। আর এইটুকু মানে কি? আগের অঙ্ক ইউজ করছি কিন্তু, মাইনাস l প্লাস l cos 20। কি করেছি আমি বলি, দেখো l মাইনাস l cos 30, l মাইনাস l cos 30 থিটা, বাট মাইনাসে মাইনাস থেকে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন জাস্ট যোগ বিয়োগ করলে দেখো এইটা এইটা কেটে যাবে, এবং আলটিমেটলি যেটা থাকবে একটু ভালো করে লক্ষ্য করো, ভি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2g l cos 20 মাইনাস l cos 60, যেটাকে আমি আমার মতো করে ফিলিংস দিয়েও লিখতে পারি। এটা জাস্ট বসাই দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। আর আমি যদি আমার ছাত্রছাত্রীদের যেটা শিখাই, একটু ফিলিংস দিয়ে যদি বলি, ফিলিংস দিয়ে বললে কি হবে? দেখো ফিলিংস দিয়ে বললে হবে ভি ইকুয়াল টু রুট ওভার 2g এলও কমন নিয়ে নিই আমরা, 2gl cos ছোট মাইনাস cos বড়। আমি যা লিখেছি, আমি যে সত্য লিখেছি তার একটা সুন্দর প্রমাণ আমার কাছে আছে। আমি যা লিখেছি তা যে পিওরলি সত্য, কেমন করে আমি একটু বলি, শোনো। এটা রুট, এর মধ্যে নেগেটিভ হওয়ার বাপ জন্মেও কোনো সম্ভাবনা নাই, সো দ্যাট 2gl তো ধনাত্মক, আগে বড় হবে পরে ছোট হবে। কসের মধ্যে যত ছোট অ্যাঙ্গেল দিবা মান তত বড় হয়, কসের মধ্যে যত বড় অ্যাঙ্গেল দিবা মান তত ছোট হয়। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবা ভাইয়া। এই জায়গাটা ক্লিয়ার? এইবার ক্লিয়ার? ম্যাথ করার পর ক্লিয়ার? দেখো যে কোনো মোমেন্টে কিন্তু আমরা বেগ বের করতে পারবো। তাইলে আমি একটা অঙ্ক দিব। ওকে, এবার অঙ্ক করো, অঙ্ক করো। অনেক থিওরি পড়লাম, অঙ্ক করো, আসো। তবে 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 শোনো, রিটেন পরীক্ষায় কিন্তু এই লাস্টের লাইন লিখলে স্যার নাম্বার দিবে না। তুমি প্রথমে এই 3 লাইন লিখবা, তারপরে লাস্টের লাইন লিখে অঙ্ক করে ফেলবা। এই 3 লাইন লেখা মাস্ট, লিখতেই হবে এই 3 লাইন। ওকে, তাহলে আসো এই অঙ্কটা করি। এই দড়ির দৈর্ঘ্য 3 মিটার। এই বিন্দুটা মনে করো, এবার এই বিন্দু। প্রশ্ন হচ্ছে এই এ বিন্দুতে বেগের মান কত? তাড়াতাড়ি বলো, এ বিন্দুতে বেগের মান কত? একটু দ্রুত গতিতে কমেন্ট করবা, এ বিন্দুতে বেগের মান কত? এ বিন্দুতে বেগের মান কত? একটু দ্রুত গতিতে কমেন্ট করবা, এ বিন্দুতে বেগের মান কত?
এ বিন্দুতে বেগের মান কত? দেখি কে সবার আগে কমেন্ট করতে পারে। সাদিয়া আক্তার সুমাইয়া, তুমি এই অঙ্কটা করো, দেখো ঠিক হয়ে যাবে। কিরে তাহিরি নাম দিয়ে দিচ্ছিস যে তোরা আমাকে। সাদিয়া তুমি এই অঙ্কটা করো আমার সাথে, এই অঙ্কটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। আর তেমন কিছুই নাই, জাস্ট শক্তির সংরক্ষণশীলতা। ওকে, জাস্ট শক্তির সংরক্ষণশীলতা। ওকে, একটু দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করে জানাও। এই ঠিক আছে তো, দেখতো নেট মনে হয় পাচ্ছে না নাকি, আমি ভিডিও আসছে না কেন কমেন্ট। ওকে, তোমরা তো দেখছি উত্তর করে ফেলছো, বাপরে বাপ, দেখি আমি কত হয়। তবে তোমরা অবশ্যই রিটেনে করার সময় ইএইবি লিখবা, ইএইবি লিখবা, ডানে বামে থাকুক ডাজেন্ট ম্যাটার। ভি ইকুয়াল টু √2 ইন্টু জি ইন্টু এল ইন্টু কস অফ ছোট মাইনাস বড়। ক্যালকুলেটারে দিলে যা হবে তাই। সো আমি একটু ক্যালকুলেটারে দিয়েও দিচ্ছি। √2 ইন্টু জি ইন্টু এল ইন্টু কস 20 মাইনাস কস 60। অনেকের যে মান ভুল আসলো, 2GL মান তো ঠিকই আছে, 5.08 মান আসবে। অনেকের মান যে ভুল দেখলাম, ব্যাপার কি, আমি কি ভুল দেখলাম না তোমরা ভুল করেছো? অনেকের মান যে ভুল দেখলাম, দেখো এইটা উত্তর হবে। ওকে, অনেকের মান আমি ভুল দেখেছি কিন্তু। 2GL কস ছোট মাইনাস কস বড়, 2GL কস ছোট মাইনাস কস বড়। ওহো 20 দিছি কেন, তাই তো, তোমরাই তো ঠিক আছো, দেখছিলাম তোমাদের মনোযোগ কেমন আছে। 4.63। এই দেখো, এই দেখো ঘাপলা, এখানে ঘাপলা, এখানে 30 না, সো এখানে 30 হবে, তাহলে এটা হবে 4.63। এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, ভালো লাগছে যখন আমার স্টুডেন্টরা আমার ভুল ধরিয়ে দেয়, আমার দারুণ লাগে, মনে হয় যে একটু একটু শিখাইতে পেরেছি। যদিও ক্লাস কিন্তু আমি খুব কষ্ট করে নিয়েছি ভাইয়া, বুঝলা, কারণ আমি গত 3 রাত ধরে আমার ঘুমানো হয়নি, কারণ আমাদের এখানে বড় একটা পরীক্ষা গতকালকে, মানে এখানে অফলাইনে আমার এত বড় পরীক্ষা চলতেছে। ধরো এই তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই বাইরে এসে মানুষ লোড হয়ে থাকবে, যারা এবার এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি 26 ব্যাচ, ওদের বিশাল বড় একটা পরীক্ষা, বুঝতে পেরেছো? তাই একটু ঘুমের ঘরে হয়তো ভুল লিখে ফেলেছি আর কি, বুঝেছো? কিছু মনে করো না ভাইয়া, সরি সরি সরি, ঠিক আছে। ওকে ওকে ওকে, ক্লিয়ার। এমসিকিউ সিকিউ তো করাবোই, তুই অপেক্ষা করার একটা টাইপ আছে, তারপর এমসিকিউ সিকিউ মারামারি হবে, না করে যাবো কোথায়? ওকে, আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের লাস্ট টাইপ, যার পরে আমাদের জন্য অপেক্ষা করছে এমসিকিউ এবং সিকিউ তো আছেই, তাই আগে লাস্ট টাইপ আগে শুরু করে ফেলি আমরা। টাইপ নাম্বার 15, টাইপ নাম্বার 15, নাম তোমার আমার স্প্রিং। স্প্রিংয়েরও কিন্তু 2টা পার্ট, একটা পার্ট তোমরা এসএইচএম এ পড়বা, এখানে খালি শক্তি রিলেটেড পার্ট পড়া হবে। তবে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, দেখো অ্যাকচুয়ালি তোমরা বাচ্চাকালে পড়েছো সরল দোলকের বিস্তার, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম থাকে, তাহলে আমি 60 ডিগ্রি দিলাম, আমার অঙ্ক কি ভুল? মোটেও ভুল না। আমরা কিন্তু এই সরল দোলককে 60 ডিগ্রিতে যদি ছেড়ে দিই, এ কি দুলবে না? এ দুলবে, এটা এসএইচএম হবে না, বাট দুলবে। সো আমরা তো এসএইচএম এর সাইন থিটা কস থিটা কিছু ইউজ করিনি, আমরা ইউজ করেছি শক্তির সংরক্ষণশীলতা, যেটা সারা জীবনই সত্য। শক্তির সংরক্ষণশীলতা সারা জীবনই সত্য। আবারও বলছি, শক্তির সংরক্ষণশীলতা সারা জীবনই সত্য। কথা ক্লিয়ার? শক্তির সংরক্ষণশীলতা সারা জীবনই সত্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা স্প্রিংয়ে চলে আসছি।
যদি স্প্রিং নিয়ে কথা বলি, মনে করো এইটা একটা স্প্রিং, এই স্প্রিংয়ে তুমি মনে করো এফ বল প্রয়োগ করেছো এবং অ্যাজ এ রেজাল্ট স্প্রিংটা বড় হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট মাননীয় স্প্রিং কতখানি বড় হয়েছে আমি যদি একটু মেজারমেন্ট করে তোমাকে দেখাই, মাননীয় স্প্রিং এতখানি বড় হয়েছে, যেটাকে তুমি বলতে পারো এক্স। তাহলে ভালো করে খেয়াল করো, আমরা এখানে দুইটা সূত্র লিখতে পারি, এফ ইকুয়াল টু কে এক্সও লিখতে পারি, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্সও লিখতে পারি, 9-10-এ তোমাদের বইয়ে লেখা ছিল। এবং আমি এতটুকু তোমাদেরকে বলে দিতে পারি, এইটাও সত্য এইটাও সত্য, বাট দুইটা বল মানে একই না। তাহলে এই বলের বাংলা পরিচয় কি, এই বলের বাংলা পরিচয় কি, একটু কমেন্ট করবা। এই দুইটা বলের বাংলা পরিচয়টা কি একটু ছোট্ট করে কমেন্ট করবা। ওকে, এই বলের, ওটা এমসিকিউ হয়ে যাবে বাবা, ওটা এমসিকিউ হয়ে যাবে, এম আর মিস্টেরিয়াস প্লাস আর মাইনাস, ওটা এমসিকিউ হয়ে যাবে, একটু অপেক্ষা করো। আজকে ভাল লাগছে ক্লাসটা। ওই বেটা, তুই আগের দিন কেন বুঝিস নি? আগের দিনেরটা আরো সহজ ক্লাস ছিল। বলো বলো, এই এফ ইকুয়াল টু কে এক্স আর এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স কোনটা কোন বল, কোনটা কোন বল? আমি একটু সহজ করে দিই। এইটা হচ্ছে প্রয়োগকৃত বল, এইটা হচ্ছে প্রয়োগকৃত বল, আর এইটা হচ্ছে, এটাকে তুমি বলতে পারো প্রত্যয়নী বল, অথবা বাংলা ভাষায় আমি যেটা চাচ্ছিলাম যেটাকে তোমরা বলো স্প্রিং বল। তো যেই বলই হোক, এফ ইকুয়াল টু কে এক্স দেখে আমাকে বলো তো বাবারা, এটা ধ্রুব বল না পরিবর্তনশীল বল? এফ ইকুয়াল টু কে এক্স দেখে আমাকে একটু বলো তো, এটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? এটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? তাড়াতাড়ি বলো, ধ্রুব বল না পরিবর্তনশীল বল? এটা ধ্রুব বল না পরিবর্তনশীল বল? গত দিনের কনসেপ্ট হালকা পাতলা ঝালাই করো, বলো এইটা ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? পরিবর্তনশীল বল। আর তোমরা জানো আবার তোমাদের বন্ধু ইন্টিগ্রেশন, কারণ পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে গেলে ইন্টিগ্রেশন করতেই হয়। সো আমরা যদি এফকে ইন্টিগ্রেশন করি, মানে কে এক্সকে ইন্টিগ্রেশন করি 0 থেকে এক্স পর্যন্ত, কে বের হয়ে যাবে এক্সের ইন্টিগ্রেশন কে স্কোয়ার বাই 2, লিমিট বসাবো 0 থেকে এক্স পর্যন্ত, দ্যাট মিনস হাফ কে এক্স স্কোয়ার। প্রমাণ না পারলেও হবে, নো প্রবলেম। দ্য ফ্যাক্ট ইজ স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বা স্প্রিং এর ওপর কৃত কাজের ইকুয়েশন হাফ কে এক্স স্কোয়ার। এটাকে আরেকটু ইলাবোরেটলি লিখি, শোনো, এটাকে হাফ কে এক্স স্কোয়ারও লেখা যায়, হাফ মাইনাস হাফ কে এক্স স্কোয়ারও লেখা যায়। এই মাইনাস হাফ কে এক্স স্কোয়ার মানে হচ্ছে সঞ্চিত শক্তি, আর এটা হচ্ছে তোমার কৃত কাজ। তোমার কৃত কাজ অবশ্যই হবে প্লাস, আর স্প্রিং এর সঞ্চিত শক্তি হবে অবশ্যই মাইনাস, কারণ দেখো স্প্রিং এর বলে একটা মাইনাস আছে, তোমার বলে কিন্তু মাইনাস নাই। ওকে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার আর মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এই দুইটা জায়গা ক্লিয়ার কিনা একটু জানাবা। কে হাফ কে এক্স স্কোয়ার এবং মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এই দুইটা জায়গা ক্লিয়ার কিনা একটু জানাবা। এই দুইটা জায়গা যদি ক্লিয়ার হয় তাইলেই কিন্তু খেলা অনেকখানি ঘটে যাবে। ক্লিয়ার কিনা একটু বলো তো, তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। তাহলে আমরা এই টাইপের কিউট একটা অঙ্ক করতে দিব, যেটা অনেকটা হাতুড়ির মতোই। ওকে, তাহলে আসো আমরা খুবই কিউট একটা অঙ্ক করি, অনেকটা হাতুড়ির মতো অঙ্ক আমরা করব। দেখো অঙ্কটা এরকম যে 2 কেজি ভরের কোনো বস্তু 5 মিটার উঁচু হতে 100 নিউটন পার মিটার ধ্রুবক বিশিষ্ট
ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর ওপর পড়ে কতটুকু সংকোচন হবে, অর্থাৎ কোশ্চেন হচ্ছে স্প্রিং এর সংকোচন কতটুকু। এইটা হচ্ছে এই টাইপের কাজ ক্ষমতা শক্তির একটা বেসিক অঙ্ক। আমি যদি আবারও বলি, ধরো এই হচ্ছে একটা স্প্রিং, এর উপরে যদি একটা ভর এসে পড়ে স্বাভাবিকভাবেই স্প্রিংটা সংকুচিত হবে। এখন কতটুকুটা সংকুচিত হলো, দ্যাট ইজ এক্স পরিমাণ সংকুচিত হলো, এটা কত, এইটা বের করতে হবে। তো কোশ্চেনটা তোমরা ক্লিয়ার কিনা আগে তাই বলো। দেখো হাতুড়ির মতো করে এক লাইন লিখবো, উত্তর হয়ে যাবে। হাতুড়ির মতো করে আমরা এক লাইন লিখবো, উত্তর খাটাস করে হয়ে যাবে। তাহলে হাতুড়ির মতো করে যদি আমরা এক লাইন লিখি, দেখো কি হবে, একটু ভালো করে খেয়াল করবা। উপর থেকে পড়ছে, তার মানে কৃতকাজ মহাকর্ষ দ্বারা কৃতকাজ mgh, এইটুকুটার কাজ mgh। এবার আবার x পরিমাণও ভিতরে ঢুকলো, মানে এই পরিমাণ কাজ হচ্ছে mgx। আগের বার মাটির গড় বাধা বল বাধা দিয়েছিল, বাট এবার মাটি দিচ্ছে না, কে দিচ্ছে, স্প্রিং দিচ্ছে। সো দ্যাট ইকুয়াল টু হাফ kx স্কয়ার। এই হচ্ছে মেন লাইন। এইখান থেকে আমরা চাইলেই কে বের করতে, তো না এক্স বের করতে পারবো। এবং অনেকে যদি এটা না পারো, এটাও কিন্তু এক লাইনে করা যায়। এইটা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, হাতে করা যাবে না। যারা করতে পারো না, আমার ইউটিউব চ্যানেলে ক্যালকুলেটরের ভিডিও দেওয়া আছে, দেখে নিবা কেমন করে করে। বাট ক্যালকুলেটর দিয়ে করা ভেরি জরুরি। কারণ দেখো তোমার কাছে প্রশ্নে এম দেওয়া আছে, জি জানো, এইচ জানো, এম জানো, জি জানো, এক্স জানো না, কে জানো। তাহলে এই একটা আননোন ক্যালকুলেটারে সলভ মোডে দিবা, এক্স চলে আসবে। আমি ক্যালকুলেটার দিয়ে তোমাদের সামনে এক্সটা বাইর করে দিচ্ছি। তাহলে এম জি এইচ প্লাস এক্স, তাই না, এম জি এম কত, এম কত 2 ইন্টু 9.8 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এক্স কত জানি না, এক্সের জায়গায় এক্স দাও, সমান হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, শিফট ক্যালক ইকুয়াল। মনে হয় এক্স এর মান হবে 1.6 মিটার। এত বড় মিটার, যাই হোক যা আসবে তাই, প্রায় 1.5 মানে 1.6 মিটার সংকুচিত হবে। ওকে, নিশ্চয়ই আবার অনেকে ক্যালকুলেটর দিয়ে বুঝতে পারোনি। শিফট সলভের টাইম কমাবো কিভাবে? শিফট সলভের টাইম কমানোর কোনো উপায় নাই ভাইয়া, যত ভালো ক্যালকুলেটর ব্যবহার করবা তত কম টাইম লাগবে। কে এর একক কি? কে এর একক হচ্ছে নিউটন পার মিটার। এই দেখো কে এর একক দেওয়া আছে, কে এর একক হচ্ছে নিউটন পার মিটার। কারণ কে কে আমরা লিখি এফ বাই এক্স দিয়ে, তাহলে এফ মানে নিউটন, এক্স মানে মিটার, নিউটন মিটার। ওকে, তো এই টাইপটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবা। এই টাইপটা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবা, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এমসিকিউ এ চলে যাব। এমসিকিউ এর মধ্যে বাকি সবই চলে আসবে। ওকে, অবশ্যই এই অধ্যায় শিট পাবা। আচ্ছা শাহিন, তুমি কিভাবে ইউটিউবে সার্চ দিবা, আমার নাম লিখে দিবা রাতুল ভাইয়া ক্যালকুলেটর ট্রিক্স, অথবা আর এ ফিজিক্স ক্যালকুলেটর ট্রিক্স লিখলেই চলে আসবে। কেউ একটু বলবা লাস্ট 10 মান কই পেজ হয়েছে, কোন টপিক? ওহো, তেমন কিছু হয়নি রে বাবা, 15 মানে 5টা টাইপ হয়েছে টোটাল। লাস্ট পেজে এই যে স্প্রিং করলাম, তার আগে সরল দোলক করছিলাম। ওকে, নাও এমসিকিউ, আমরা এমসিকিউ এ চলে আসি। এমসিকিউ, এইখানে আমরা এমসিকিউ শুরু করছি। তার আগে একটা জিনিস একটু বোঝাই দিই। মনে করো এই বস্তুটাকে, এই যে বস্তু, এই বস্তুটাকে তুমি এইখান থেকে এইখানে তুলছো।
জি এইচ পরিমাণ তুলছ। জাস্ট দুইটা জিনিস খেয়াল করবা, মহাকর্ষ দ্বারা কাজ, এজেন্ট দ্বারা কাজ। মহাকর্ষ কাজ করছে নিচে, বস্তু যাচ্ছে উপরে, সো বিপরীত দিকে, সো মহাকর্ষ বল দ্বারা কাজ হবে মাইনাস mgh। তুমি বল প্রয়োগ করছো উপরে, বস্তু যাচ্ছে উপরে, সো তোমার দ্বারা কাজ হবে প্লাস mgh। এইটাকে যদি আরেকটা ভাগে ভাগ করি, লাইক বস্তুটা এইখান থেকে নিচে নামাচ্ছি, এইচ পরিমাণ, ডাব্লু গ্র্যাভিটি এবার হবে প্লাস, কারণ গ্র্যাভিটির দিকে ঘটনা ঘটাচ্ছ, ডাব্লু এজেন্ট হবে এবার মাইনাস, কারণ তুমি গ্র্যাভিটির এগেনস্টে, মানে ভালো করে দেখো, ধ্রুব বেগে কাউকে নিচে নামাতে গেলে উপরের দিকে বল প্রয়োগ করে 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 নিচে নামাতে হবে। সো গ্র্যাভিটির দিকেই নামাচ্ছে, ওটা প্লাস, আর তুমি গ্র্যাভিটির উল্টা দিকে বল প্রয়োগ করে করে নামাচ্ছ, দেখো না, ছেড়ে দিলে কিন্তু অনেক জোরে পড়ে, আর তুমি আস্তে 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 নামাচ্ছ, সো তোমার কাজটাই নেগেটিভ। ওকে, এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, এই জিনিসটা ছোট্ট করে মাথায় রাখার একটা টেকনিক, ছোট্ট করে মাথায় রাখার একটা টেকনিক। ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক ব্রেক দেব, ব্রেক দেওয়ার দরকার মনে করছি না, একটু গল্প করি 2-3 মিনিট। শোনো, একটু 2-3 মিনিট গল্প করি, 2-3 মিনিট একটু গল্প করি। তোমাদের পরীক্ষা, তোমরা কিভাবে নিজের পড়া গুছিয়ে নিবা একটু ঘটনা বলি। শোনো, যে কোনো সাবজেক্টে, যে কোনো অধ্যায়ে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, মোটামুটি আমার রেজাল্ট তো ভালো, তোমরা জানো, বইয়ের থেকে পড়েছি, বইটা আমার প্লেস 32 ছিল, রাজশাহী বোর্ডেও ভালো প্লেস ছিল, ভালো ভালো ছাত্রছাত্রী পড়ায়, খারাপ ছাত্রছাত্রীরাও ভালোই পড়ে, খারাপ করে না। আমার ক্লাসের একটাই কথা ভাই, রেগুলার থাকবা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবা, অবশ্যই বুঝতে পারবা, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো ঘটনা হচ্ছে যে যখন পড়বা, জাস্ট তুমি চেষ্টা করে যাবা, যে কোনো অধ্যায়কে টাইপ ভিত্তিকভাবে পড়বা, পড়ার থেকে প্র্যাকটিসের পরিমাণটা বাড়িয়ে দিবা। অবশ্যই বোর্ড প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, আর বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এই তিনটা অবশ্যই সলভ করবা। আবারও বলছি, বোর্ড প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, অ্যাডমিশন, এই তিনটার পরীক্ষার প্রশ্ন, এই তিনটা অবশ্যই 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 ভালো করে সলভ করবা, ঠিক আছে? তো একটু দেখি ক্লাসের মাঝখানে কার কার ঘুম পাচ্ছে তোমাদের, কারা কারা জেগে আছো, কেমন যাচ্ছে তোমাদের? শক্তি সংরক্ষণশীলতা নীতি কি করাবেন না? আরমান ইসলাম, কতবার শক্তি সংরক্ষণশীলতা নীতি করালাম। এই যে সরল দোলকে লিখলাম EA = EB, এটা কি বাবা? এটাও শক্তি সংরক্ষণশীলতা। এই যে একটু আগে লিখলাম আমরা, কি লিখলাম দেখো তো, এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ = স্প্রিং বল দ্বারা কৃত কাজ, কি এটা? এটাও শক্তি সংরক্ষণশীলতা। হাতুড়ি যে করালাম, এটা কি? এটাও শক্তি সংরক্ষণশীলতা। পৃথিবীর সব জায়গায় শক্তি সংরক্ষণশীলতা, এবং এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কেই শক্তি সংরক্ষণশীলতা লাগবে। বুঝেছ? বুঝেছ? করাবো না কেন রে বাবা? লাও শুরু করি। MCQ রেডি? দেখি কে সবার আগে উত্তর দিতে পারো। তোমাদের নাম মুখস্থ করার খেলা। যারা সবার আগে সঠিক উত্তর দিবে তাদের নামগুলো আমার মনে থেকে যাবে। রেডি, 1 2 3 স্টার্ট। প্রথম প্রশ্ন দেখি কে সবার আগে করতে পারে। প্রথম প্রশ্ন দেখি কে সবার আগে করতে পারে। প্রশ্নটা দেখো সবাই, কমেন্টে তাড়াতাড়ি উত্তর দাও। 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার ওপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতি শক্তি কত? রেফারেন্সগুলো দেওয়া হয়নি, কিন্তু সবই বোর্ড কোশ্চেন, নো প্রবলেম। তাড়াতাড়ি উত্তর দাও দেখি। ওকে, তাড়াতাড়ি উত্তর দাও। এখনো কিন্তু কারো উত্তর পাইনি। ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্লাস করলে হবে না বাবা। এহসান বলেছ 200 জুল, বাকিরা কি বলছো দেখি। এহসান বলেছে 200 জুল, সাফিন বলেছ 10 জুল, বাকি সবাই বলেছ 200 জুল। দেখি 200 গ্রাম ভরের একটা বস্তু ভূমির স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কি হবে? আচ্ছা শোনো, ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কি হবে রে বাবা? ওই একবারে উপরে যেই স্থিতিশক্তিটা ছিল তার সমান হবে না? আর এটা কি পড়ালাম? এটা আসলে কি? এটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি।
সো এখন দেখো কে বের করার দরকার নাই, ইপি বের করলেই হবে, ওই উপরেরই কি এম জি ইন্টু এইচ, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই এম জি এইচ এটাই অ্যান্সার। সো জি এর মান অবশ্যই 10 দেওয়া আছে আমাদের, ভালো, জি এর মান দেওয়া আছে 10, তাহলে এটা হবে 200 জুল। ওকে, গুড গুড গুড, সবই পারবা। 2 নাম্বারে চলে আসলাম। একটি চলন্ত বস্তুর ভর অপর একটি স্থির বস্তুকে আঘাত করলো। একটি চলন্ত বস্তু সামনের একটি স্থির বস্তুকে আঘাত করলো। সংঘর্ষ স্থিতিস্থাপক হলে চলন্ত বস্তুর গতিশক্তির কত অংশ স্থির বস্তুতে রূপান্তরিত হবে? এটা আসলে নিউটনিয়ান মেকানিক্সের একটা কোশ্চেন, হালকা পাতলা এটার মধ্যে আমরা নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি নিউটনিয়ান মেকানিক্সের একটা কোশ্চেন, তাই আমিই করে দিচ্ছি তোমাদেরকে না দিয়ে। চলন্ত বস্তু সমান ভরের, ভালো করে বোঝো, চলন্ত বস্তু সমান ভরের অপর একটি স্থির বস্তুকে আঘাত করলো। তো আমরা জানি যে যদি দুইটা সমান মানের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, আমার হৃদয় তোমার কাছে যাবে, তোমার হৃদয় আমার কাছে আসবে, আমার বেগ তোমার হবে, তোমার বেগ আমার হবে। তার মানে প্রথম যে বস্তুটা স্থির ছিল, বস্তুটা গতিশীল ছিল, ওর শক্তির 100% স্থির বস্তুতে রূপান্তরিত হয়ে যাবে। সো অ্যান্সার ইজ 100%, কারণ এটাই স্থিতিস্থাপক সংঘর্ষের বেসিক কথা, এটাই স্থিতিস্থাপক সংঘর্ষের বেসিক কথা। ওকে, ওকে, পরের এমসিকিউ ক্লাসে আগের দিন খুবই ভালো করে করিয়েছি, শুধু তুমি কমেন্ট করো, আমরা খালি উত্তর দেখব। শুধু কমেন্ট করো, আমি উত্তর দেখব। দ্রুত কমেন্ট করো, আমরা কিউট করে উত্তর দেখে ফেলবো। দ্রুত কমেন্ট করো, কিউট কিউট করে আমরা উত্তর দেখে ফেলবো। দ্রুত কমেন্ট করো, আমরা কিউট করে উত্তর দেখব। ভরবেগ 50% বৃদ্ধি পেল, ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। আগে মনে করো ছিল 1, 1-এর 50% 0.5 স্কোয়ার করলে হবে 2.25, বৃদ্ধি পেল মানে 1 বাদ দিলে 1.25, 1.25 মিনস 125%, 1.25 মিনস 125%। এবার তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া, পুরা এই গ্রাফটা কেমন? এটা কিন্তু এই অধ্যায়ের বেসিক না, এটা নিউটনিয়ান মেকানিক্স এবং গতিবিদ্যার বেসিক। দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফটা কেমন হবে? ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফটা কেমন হবে? তাড়াতাড়ি বলো তো ভাইয়া, পুরা ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফটা কেমন হবে? ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফটা কেমন হবে? ভরবেগ বনাম গতিশক্তির গ্রাফ, বুঝতে পেরেছি গ্রাফ সম্পর্কে তোমরা অবগত নয়, যদিও এটা এই অধ্যায়ের জিনিস না, কিন্তু এই অধ্যায়ের কোয়েশ্চেনে বেশ ভালোই আসে। সম্পর্ক হচ্ছে ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। সম্পর্ক যখন বর্গের সমানুপাতিক, জাস্ট পাওয়ারে খেয়াল করবা, পাওয়ার 2 মানে খাড়া হবে গ্রাফটা, অর্থাৎ গ্রাফটার মাথা এরকম হবে, এটা হবে উত্তর। গ্রাফের মাথা হবে খাড়া, পাওয়ার 2 হলে গ্রাফের মাথা খাড়া হয়, এটাকে প্যারাবোলিক গ্রাফ বলে, এটাকে প্যারাবোলিক গ্রাফ বলে। ঠিক আছে, এটা গ্রাফের বেসিক দিয়ে করলাম, এই অধ্যায়ের বেসিক না। এই অধ্যায়ের বেসিক হচ্ছে জাস্ট এই সূত্রটা মনে রাখা। এইটা করো দেখি দ্রুত, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, এটাও কিন্তু বোর্ড কোয়েশ্চেন, চিটাং বোর্ড 16 মনে হয় এটা। ঠিক আছে, একটা বস্তুকে উলম্বভাবে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে এ অবস্থান হতে বি অবস্থানে নিয়ে এসেছি, বি অবস্থানে নিয়ে এসেছি, শক্তির পরিবর্তন কত? এইখান থেকে এইখানে নিয়ে এসেছি, শক্তির পরিবর্তন কত বলবা? ওইখান থেকে এইখানে নিয়ে এসেছি, শক্তির পরিবর্তন কত? শক্তির পরিবর্তন কত? কয় নাম্বারের কমেন্ট করছো বুঝতে পারছি না, যে একটু বলে টলে কমেন্ট করো, যে কয় নাম্বারের জন্য কমেন্ট করছো, একটু বলে কমেন্ট করো ভাইয়া, পুরা একটু বলে কমেন্ট করো যে কয় নাম্বারের জন্য কমেন্ট করছো।
5 নাম্বারের কমেন্ট কি করছো তোমরা কেউ? পাঁচ নাম্বার মনে হচ্ছে কারোই হচ্ছে না। আরে বাবা, একটা বস্তুকে এইখান থেকে নিয়ে আসলে কাজের পরিমাণ কি হবে? mgh, m এর মান 0.1, g এর মান মনে করো 10, আর h এর মান 10 10 20, সো উত্তর হবে 20 জুল। উত্তর হবে 20 জুল। যারা 10 জুল জাগাইলা তাদের কিন্তু হইল না। এর পরেরটা তাড়াতাড়ি বলো। এক ব্যক্তি দ্রুতি এত বৃদ্ধি করলে তার গতিশক্তি দ্বিগুণ হয়। লোকটির পূর্বে দ্রুতি কত ছিল? লোকটির দ্রুতি এতখানি বৃদ্ধি করলে গতিশক্তি দ্বিগুণ হয়, পূর্বের দ্রুতি কত ছিল? এটা এর আগে শাস্ত্রে এসেছিল, একটা সুন্দর প্রশ্ন। তাড়াতাড়ি বলো দেখি এবার কত হয়, কত হয়, কত হয়, কত হয়? একটু দ্রুত কমেন্ট করো, কত হবে, কত হবে, কত হবে? বি বলছো, কতর বি বলছো বুঝছি না। দেখো, এক ব্যক্তির দ্রুতি এত বৃদ্ধি করলে গতিশক্তি দ্বিগুণ হয়। তাহলে তুমি মনে করো আদি গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, এটা দ্বিগুণ হবে। এটা কখন দ্বিগুণ হবে? যখন হাফ এম ভি প্লাস 1 হোল স্কোয়ার করবা। তাহলে এম এম কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, 2v স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v প্লাস 1। সো ভি স্কোয়ার মাইনাস 2v প্লাস 1 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেটরে দিলেই দেখো বেগ পাওয়া যাবে, এবং এই বেগটাই আসবে। এই যে বেগটা তুমি দেখতে পাচ্ছ, দেখবা এই বেগটাই আসবে হচ্ছে 2 + 2√2 মিটার পার সেকেন্ড। 2 + 2√2 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড কীভাবে আসে রে ভাই? 2 + 2√2 মিটার পার সেকেন্ড আসে। 4 মিটার পার সেকেন্ড কোনোভাবে আসে না। ওকে, 2 + 2√2 মিটার পার সেকেন্ড। চলে গেলাম এর পরের প্রশ্নে। ওকে, এর পরের প্রশ্নে চলে গেলাম। 3 কেজি ভরের একটা পাথরকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পর ইহার গতিশক্তি কত? গতিশক্তির জন্য জাস্ট 2 সেকেন্ড পরে এর বেগ বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাড়াতাড়ি বলো তো গতিশক্তি কত? একটু টাইম দেই, 10 সেকেন্ড। তাড়াতাড়ি কমেন্ট করো, কয় নাম্বার অঙ্ক এটা? একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, গতিশক্তি কত? ও, বুঝতে পারছি, এখানে একটা ঘাপলা করেছি আমি। তেমন কোনো ঘাপলা না, 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা। উত্তরে কোনো সমস্যা হবে না, নো প্রবলেম। ওকে, উত্তরে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক লিখলাম না ভুল লিখলাম? এখানকার 2 ছিল, এই আর কি। তাহলে ভি স্কোয়ার মাইনাস 4v প্লাস 4, এটা থেকে ওটাই উত্তর আসবে। 7 বলছে এ নাম্বার, দেখি 7 এ নাম্বার হয় কিনা। 7 নাম্বারে বলছে এত কেজি ভরের একটা পাথরকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পরে এটার বেগ কত? তো 2 সেকেন্ড পরে আগে বেগ বের করো। বেগ হচ্ছে u মাইনাস জিটি।
10.4 মিটার পার সেকেন্ড। আর গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার। সো হাফ mv স্কোয়ার যদি তুমি মেরে দাও তাহলে দেখো গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে 150 জুল। সো তোমরা ঠিক দিয়েছো। ওকে, ক্লিয়ার? মোটামুটি ওকে, এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে 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 ওকে, নাও সামনে। কোনো একটি বস্তুকে উপরে উঠালে কোন বলের বিপক্ষে কাজ করতে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? তোমরা সবাই জানো এটা কাজ করতে হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এরপরে তাড়াতাড়ি কমেন্ট করো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের পরিমাণ কোনটির উপর নির্ভরশীল? দুটি বিন্দু বস্তুর অবস্থানের উপর, কণাটির গতিপথের উপর, কণা দুটির মধ্যেকার মাধ্যমের উপর, প্রকৃতির উপর। বলো তো কোনটা হবে, কোনটা হবে, কোনটি হবে, কোনটি হবে? বিন্দুর অবস্থানের উপর, গতিপথের উপর, মাধ্যমের উপর, প্রকৃতির উপর। কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? কই কমেন্ট, কোথায় কমেন্ট? দেখতে পাচ্ছি না। না রে বাবা, এটা গতিপথ না, এটা হচ্ছে অবস্থানের উপর। স্টেট ফাংশন পড়াইলাম না, ক্লাসে পড়াইছি, খেয়াল করো, আমি ক্লাসে স্টেট ফাংশন এটা পড়াইছি। তো আলটিমেটলি এটা স্টেট ফাংশনেরই অংশ। ওকে, স্টেট ফাংশনেরই অংশ। ওকে, এরপর 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 সমবেগে গতিশীল একটি গাড়ি ব্রেক করলে কিছুদূর গিয়ে থেমে যায়, এটি কোন ধরনের কাজের উদাহরণ? ব্রেক করে থামানো, দেখো তো কোন ধরনের কাজের উদাহরণ? ব্রেক করে থামানো, দেখি পারো কিনা। ব্রেক করে থামানো কোন ধরনের কাজের উদাহরণ? শূন্য কাজ কেন হবে ভাই? ব্রেক করে থামানো তো শূন্য কাজ না। ব্রেক করে থামানো মোটেও কোনো শূন্য কাজ না। হ্যাঁ, বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি একটা গতিশীল গাড়ি ছিল, মানে গাড়িটা এদিকে ছিল, তুমি ব্রেক করছো কিন্তু এদিকে, বাট গাড়িটা আগাচ্ছে কোন দিকে? আগাচ্ছে তো এইদিকে। ব্রেক করে তুমি থামাচ্ছ, এটা অবভিয়াসলি বলের বিরুদ্ধে কাজ। বলেছিলাম না এটা টপিকটা এমসিকিউ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার কি একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক দিব নাকি তোমাদেরকে? 10টা এমসিকিউ হয়েছে, একটা ছোট্ট কি ব্রেক দিব নাকি 5 মিনিটের? একটা 5 মিনিটের ব্রেক লাগবে তোমাদের? যদি বলো তাহলে একটু দিতে পারি, অনেকে হয়তো রেস্ট নিতে হতে পারে তোমাদের। 5 মিনিট একটু ব্রেনটাকে ফ্রেশ করার ব্রেক দিব? দিব কি দিব না? ইয়েস ইয়েস, অঙ্ক লাগবে, অঙ্ক আসছে আসছে। আবার অনেকে বলছে একেবারে শেষ করেন, অনেকে বলছে ব্রেক দেন। জি ভাইয়া, না ভাইয়া, কেউ বলছে দিতে, কেউ বলছে দিয়েন না। অল্প একটু মনে হয় দিলে বেটার হয়। শেষ করতে একটু টাইম লাগবে বাবা, এখনো 25টা এমসিকিউ আছে, কিছু সিকিউ আছে না। আমি একটু 5-6 মিনিট একটু ব্রেক দিয়ে ঘুরে আসি। ওকে, একটু 5 মিনিট একটা ব্রেক দিই, তা না হলে তোমাদের মাথায় ঢুকবে না। 10টা এমসিকিউ হয়েছে তো অনলি। ঠিক আছে, আমরা ব্রেক দিব কতক্ষণ? আমরা ব্রেক দিব, যাও 6 মিনিট ব্রেক দিই। নাও 6 মিনিট ব্রেক, অনলি 6 মিনিট। তোমরা যেখানে আছো ওখানে বসেই থাকো, 6 মিনিটে আমিও চলে আসছি।
7 মিনিট। জনগণ আমি চলে এসেছি। তো দেখো শুনতে পাচ্ছ কিনা, তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ব্রেক খাতাম, ব্রেক শেষ। আমরা ব্রেকের আগে এই কোয়েশ্চেনে ছিলাম, যেটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, তো তোমরা চলে আসো। চলে এসছি, টাইম ওভার। এই যে আমিও আছি এখানে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তোমরা এসছো, একটু কমেন্ট করো, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। ঠিক টাইমে আসলাম। ওকে ভাইয়া, কোনো বস্তুকে মাথায় নিয়ে হাঁটলে কাজ হয়? আমি সুন্দর করে উত্তর দিই। ইব্রাহিম খলিল, কোনো বস্তুকে মাথায় নিয়ে হাঁটলে তোমার কাজ হয়, বাট মহাকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় না। মহাকর্ষ বল দ্বারা কাজ হবে শূন্য, তোমার বল দ্বারা একটা কাজ অবশ্যই হবে। ক্লিয়ার? নাও এর পরেরটা সুন্দর। রেডি, 1 2 3 স্টার্ট। ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটা? একটু কমেন্ট করো সবাই। খুবই সিম্পল কোশ্চেন। ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটা? ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটা? এতক্ষণে তো এটা উত্তর হয়ে যাওয়ার কথা, এটা এতই সহজ একটা উত্তর। ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটা? ক্ষমতার মাত্রা সমীকরণ, এই পাগলা, এটা কাজের সমীকরণ। ক্ষমতা মানে হচ্ছে W/T মিনস ml²T⁻³ সো এটার উত্তর এ না রে বাবা, এটার উত্তর হচ্ছে বি। এটার উত্তর বি। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে বি, নট এ। এটার উত্তর হচ্ছে বি। এ বলছো কেন তোমরা সবাই? আমি যে বুঝতে পারছি না বিষয়টা। বি এরে আল্লাহ, ml²T⁻² কাজের মাত্রা সমীকরণ, আর ক্ষমতার হচ্ছে ml²T⁻³ নাও। সুন্দর কোশ্চেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 10 মিটার উচ্চতা হতে কোনো বস্তু কোনো শক্ত মেঝেতে পড়ে আবার কিছুটা উপরে এসে প্রতিপতনে 20% শক্তির অপচয় হয়, তাহলে নতুন উচ্চতা কত? প্রতিপতনে 20% যদি 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 অপচয় হয় তাহলে কত? 20% অপচয় হলে কত কত কত? তাড়াতাড়ি বলো, কত কত কত? 20% অপচয় হলে শক্তির পরিবর্তন কত? 20% অপচয় হলে শক্তির পরিবর্তন কত? দ্রুত বলবা কত? 9 মিটার কেন মনে হলো রে সাগর তোর? দেখো 10 মিটার ছিল, কোনো অপচয় না হলে 10 মিটারই উঠতো, স্বাভাবিক, পিং পং পিং পং। বাট 20% অপচয় হচ্ছে, তাহলে থাকছে কত বাবা? থাকছে হচ্ছে 80%। যেহেতু অপচয় হচ্ছে 20%, সুতরাং থাকছে কত? 80%। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে 10 মিটার থেকে পড়লো, আবার ব্যাক করলো, কতখানি ব্যাক করবে? 80% ব্যাক করবে। তাহলে 10-এর 80%, 10-এর 80% হচ্ছে 8, তাই উত্তর হবে 8 মিটার। ওকে, সুন্দর। এরপরেরটা সুন্দর একটা কোশ্চেন। কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু, 5 মিটার উঁচু মানে এইচ হচ্ছে 5, ঘর্ষণবিহীন তল বরাবর 100 নিউটন ব্লককে টেনে তুলছে। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি দ্বারা কৃত কাজ কত হবে? সমদ্রুতিতে চললে ব্যক্তি দ্বারা কৃত কাজ কত হবে? আমি একটু কোশ্চেনটা ক্লিয়ার করে দিই। 5 মিটার উঁচু মানে এটাকে 5 মনে করো না, এইটা 5, এইটা 5, এইটা 5। আমার মনে হয় না এটা খুব কঠিন একটা প্রশ্ন, ভেরি সিম্পল প্রশ্ন। 0 জুল উত্তর দিয়েছো যারা, 0 জুল হবে না। 0 দেখলেই খালি উত্তরে 0-র দিকে চুলকানি দিলে হবে না রে বাবা। 0 দেখলেই উত্তর কিন্তু 0 না, উত্তর হচ্ছে 500 জুল। কেমন করে 500 জুল বলি?
যেহেতু অ্যাকচুয়ালি ব্যক্তিকে অভিকর্ষের বিরুদ্ধেই কাজ করতে হবে, এটাই রিয়েল ফ্যাক্ট। সো অভিকর্ষের বিরুদ্ধেই যেহেতু তুমি কাজ করবা, তোমার কাজ হবে MGH। সো MGH যদি তুমি করো, ওই MGH মানে FH। সো F এর মান একটু ভালো করে লক্ষ্য করো, F এর মান হচ্ছে 100 আর H এর মান হচ্ছে 5। এখানে একটা কাহিনী আছে, এইখানে একটু কাহিনীটা তোমাকে লক্ষ্য করতে হবে। এখানে একটু ভালো করে ভেবেচিন্তে কথাটা বলতে হবে। 30 ডিগ্রি ঢালে ঘর্ষণবিহীন তল বরাবর এতখানি ব্লক তুমি প্রয়োগ করেছো, তল বরাবর এটা প্রয়োগ করেছো। একটু কাহিনী আছে, আগেই আমরা এটা না দাগাই, কাহিনীটা আগে বুঝি। কাহিনীটা হচ্ছে এই আমার বল এই বরাবর 100, সরণ এই বরাবর 5, যাদের মধ্যবর্তী কোণ ভালো করে বুঝো, মধ্যবর্তী কোণ কিন্তু এইটা না, এই মধ্যবর্তী কোণ এইটা, এই মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি। সো তোমার কাজ হবে FS cos থিটা মিন্স F এর মান হচ্ছে 100, S এর মান হচ্ছে 5 cos 60, দ্যাট মিন্স 250 জুল। এইটা হচ্ছে কাজ। আমি আবারও বলি, 250 কেন আসলো? 250ই হবে। কেন 250 হবে? কারণ এই বরাবর বল, সরণ এই বরাবর, এই বল আর সরণের মধ্যবর্তী কোণ এইটা, এটা 60 ডিগ্রি। তাহলে FS cos থিটা বসাই দিলেই হবে। ওকে, মাঝে মধ্যে একটু বয়সের দোষ হয়ে যায়, বোঝনি? 250ই হবে উত্তরটা বাবা, 250 উত্তর। ওকে 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 ওকে, ক্লিয়ার? 250। পরেরটাতে চলে যাও। 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে এত কেজি দুইটি খণ্ড হলো। এত কেজির বেগ এত হলে অন্যটির গতিশক্তি কত? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখি কে সবার আগে করতে পারে। এটি একটি খুবই ভালো কোয়েশ্চেন। ওকে, এটি নিউটনিয়ানের সাথে মিক্সড একটা কোয়েশ্চেন। এটা নিউটনিয়ানের সাথে মিক্সড একটা কোয়েশ্চেন। প্রথমে যেটা করতে হবে, ভরবেগের সংরক্ষণশীল সূত্র দিয়ে বেগ বের করতে হবে। 16 × 0 4 × x প্লাস 12 × 4। সো 4 বারং 36, 36কে 4 দিয়ে ভাগ দিলে x এর মান -9 মিটার পার সেকেন্ড। সো অপরটির গতিশক্তি হবে 12 × m × v স্কোয়ার, তার মানে হচ্ছে 2 × 81। আছে নাকি 2 × 81? 2 × 81 দুগুণা কত গেল উত্তর? খুঁজে পাচ্ছি না কেন। আবারও দেখি তো কোথাও ভুল টুল করলাম কিনা। কোথাও ভুল করলাম মনে হচ্ছে। 16 কেজির একটা বোমা, 4 12, তাহলে 4 × x 12, 48কে 4 দিয়ে ভাগ দিলে হবে 12। সো উত্তর হবে 1/2 × m × 12 স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে 2 × 144 মিনস 288। সো এইটা হচ্ছে উত্তর, সি নাম্বার হচ্ছে উত্তর। ওকে, ক্লিয়ার?